আসসালামু আলাইকুম দর্শক, নগদ জনপদের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাহমিদা দোলা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা বাংলাদেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়ন করার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিক্ষা ও কৃষি উপকরণ বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সকলকে পেনশন স্কিমে যুক্ত হতে বলেছেন। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলকে সঙ্গে নিয়ে মধু ত্রিপুরার ছবিতে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। ঢাকা থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। এ সময় বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে দারিয়ারকুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি এবং সেলাই মেশিন বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী, যিনি এই সমিতির উপদেষ্টা। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক গঠনের পরিকল্পনা। আমাদের যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, কৃষি যান্ত্রিকীকরণ করতে হবে। শুধুমাত্র সনাতনী পদ্ধতিতে চাষ করলে হবে না, আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। তিনি বহুমুখী গ্রাম সমবায় গড়ে তোলেন এবং তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং সেই সাথে সাথে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজানো, গণমুখী করা এবং মানুষের ভাগ্য পরিবর্তন যাতে হয় সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। সমবায়ের ধারণাকে সারা দেশে ছড়িয়ে দিতে কৃষি উৎপাদন বাড়ানো এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনের প্রতি সবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা ৫,০০০ টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং ২০ বছর বা ৩০ বছর বা ৪০ বছর পর থেকেই কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। পরে সমিতির সদস্যদের মাঝে নগদ অর্থ, কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি, সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধান ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের তৃতীয় জানাজা শেষে মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুরের নিজ গ্রামে দাফন করা হয়েছে। এর আগে দ্বিতীয় জানাজার নামাজ হয়েছে ঢাকার সেনানিবাসী BAF বেস বাসারে। সে সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে তার প্রথম জানাজার নামাজ হয়। স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ বৃহস্পতিবার প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মারা যান। আল মুকসিদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসের BAF বেস বাসারে চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের জানাজায় ছিলেন তার পরিবারের সদস্য এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা নিহত পাইলটের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমার এই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইনজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তোবা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহ ওকে নিয়ে যাবে এইভাবে। সবাই ওর পেশাগত জীবনে ওর দায়িত্ব পালন করতে যে কারো মনে যদি কোনো প্রকার বিন্দুমাত্র কোনো আঘাত দিয়ে থাকে, আপনারা দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দিবেন। শোকে ভেঙে পড়েন আসিমের স্বজন ও সহকর্মীরা।
ফিউনারেল প্যারেড শেষে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় মানিকগঞ্জ সদর কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিরশয়ান। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। জামালপুরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির অভ্যন্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাগেরহাটে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে ছাত্রলীগ। নোয়াখালীর মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী মিয়ার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিশুর অভিভাবক সহ চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী। ঈদগাহ ও কবরস্থানের পবিত্রতা ও পরিবেশ রক্ষার জন্য সুইপার কলোনির আবাসিক স্থান পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মেহেরপুর পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রথম স্থান করে ষষ্ঠবারের মতো শ্রেষ্ঠ কলেজ হওয়ায় আনন্দ র্যালি করেছে নরসিংদীর পলাশ থানা সেন্ট্রাল কলেজ। চুয়াডাঙ্গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে জেলা টাস্ক ফোর্স কমিটির সভা হয়েছে। সুনামগঞ্জের করিমপুর ইউনিয়নের উত্তর দান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে স্কুল প্রাঙ্গণে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা লিপিকা দস্তিদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ওয়াইএসসির ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে র্যালি, বৃক্ষরোপণ এবং দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। সাভারের বিকেএসপিতে শুরু হয়েছে বঙ্গবন্ধুর জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতা ২০২৪। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদ। ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আনম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সারা দেশ থেকে অংশ নেওয়া বিভাগীয় জুনিয়র সাঁতারুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সাঁতারে রাজশাহী বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে খুলনা বিভাগ। খননের অভাব ও অব্যবস্থাপনায় নাব্যতা হারিয়ে ধুধু বালুচরে পরিণত হয়েছে নীলফামারীর তিস্তা, ইছামতি সহ ২৫টি নদ নদী। সমতল ভূমির সাথে মিশে একসময়ের খরস্রোতে এসব নদ নদী এখন ফসলি জমি। এতে জীবিকার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব পড়েছে। নাব্যতা ফেরাতে নিয়মিত ড্রেজিংয়ের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আনোয়ারুল আলম প্রধানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দুকুল ছাপিয়ে প্রবাহিত হতো তিস্তা, চারালকাটা, বুড়িখোড়া, ধুম, কুমলাই, নাওতারা, যমুনেশ্বরী, ইছামতি, বুলাই, শালকি, চিকলি সহ বিভিন্ন নদ নদী। চলত ডিঙি, পালতোলা নৌকা আর বজরা। ছিল চিরচেনা প্রমত্তা নদীর রূপ। কিন্তু কালের বিবর্তন আর রক্ষণাবেক্ষণের অভাবে নদীগুলো এখন মরে গেছে। দেখে বোঝার উপায় নেই এগুলো একসময়ের খরস্রোতা নদ নদী। খনন করেও সুফল মিলছে না। নদ নদীর এ বৈরী আচরণে অনেক জেলে পরিবার তাদের আদি পেশা ছেড়ে জীবন জীবিকার তাগিদে বেছে নিচ্ছেন ভিন্ন পেশা। নদীর কোনো পানি নেই, মরুভূমি হয়ে গেছে। ক্ষেত খেলাত পানি দিন না গেছে, বোর্ডিং করি মেশিন দিয়া, পানি থাকে না। হ্যাঁ, খুবই দুর্ভাবে পড়ে গেছি। জমি একের কোনো খেত হয়েছে না, শুকিয়ে টুকি একের শেষ। পানি দেওয়া যাচ্ছে না, নদীর মাছও নাই। এই নদীতে খুঁড়ার থাকিয়া পানি আর আটকে না। নদীর পানি নাই দেখি আমার মরুভূমি হয়ে গেছি, এখন আমরা কি করি খাবো? উৎস থেকে পানি প্রবাহ স্বাভাবিক না থাকা আর দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় বদলে গেছে নদীর চিরচেনা রূপ। বর্ষা মৌসুমে দুই কুল উপচে পড়ে, আবার শুষ্ক মৌসুমে এসব নদীতে পানি থাকে না। গ্রেডিয়েন্টটা অনেক বেশি আপনার হচ্ছে, এবং বালু, সম্পূর্ণ নদীটা বালু। আপনার যে পানিটা হয় এটা কিন্তু দ্রুত নিষ্কাশিত হয়ে যায়। এই কারণে কিন্তু মেনলি আমাদের নদীগুলোতে নিয়ম ওভাবে শুষ্ক মৌসুমে পানি থাকছে না। এখন পানি রাখার জন্য আমাদের নিয়মিত এটা ড্রেজিং এবং বিভিন্ন ধরনের ওয়াটার রিটেনশন স্ট্রাকচার করতে হবে, যেগুলোতে আমাদের পানির ধারণ ক্ষমতা নদীতে বৃদ্ধি পাবে। পানির ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি পরিকল্পিত খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
দর্শক, নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।